এমন সম্ভার যার কাছে দেখলাম তার নাম দীপক কুমার দাম। তার কাছ থেকেই শুনব কেন তিনি এমন সম্ভার গড়ে তুলেছেন, কতদিন ধরে গড়ে তুলেছেন এবং তার নতুন প্রয়াসের উৎসাহ আমাদের সবার থাকে, কিন্তু উৎসাহটাকে নিরুৎসাহিত না হয়ে একক প্রচেষ্টায় অনেক দিন অবধি চালিয়ে যাওয়াটা তার জন্যে এক আলাদা জেদ লাগে। আর ওনার সঙ্গে আছেন কয়েকজন সহযোদ্ধা। ধন্যবাদ। 1967 সালে আমি বিএসসি সেকেন্ড ইয়ারের ছাত্র ছিলাম, গোবরডাঙ্গা কলেজে ফিজিক্স অনার্স পড়ি। ওই সময় আমার কলেজেরই কয়েকজন বন্ধু মিলে একটা বিজ্ঞান প্রদর্শনী করে। আমি একটু পাশে ছিলাম, মুখ্য ভূমিকায় নয়, কিন্তু ওরা খুব ভালো বিজ্ঞানের মডেল তৈরি করতো। এরপরে আমরা ওখান থেকে পাশ করে আমি 1969-70 স্কুলের স্থানীয় স্কুলের শিক্ষক হয়ে যাই। এবার স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে, স্টুডেন্ট ছেলেদের নিয়ে আমি বিজ্ঞানের মডেল তৈরি, প্রদর্শনী করা, বিড়লা মিউজিয়ামে গিয়ে সায়েন্স এক্সিবিশনে যোগ দেওয়া। আমরা দিল্লি থেকে ইনভাইটেশন পেলাম, NCERT, অল ইন্ডিয়া সায়েন্স এক্সিবিশন ফর চিলড্রেন। এইসব করতে 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 এই বিজ্ঞান ক্লাবের ব্যাপারে আমি ভীষণভাবে আটকে গেলাম, সম্পৃক্ত হয়ে রইলাম। এবং এর পেছনে একটা বায়াস যেটা ছিল, এটা হচ্ছে যে মাতৃভাষায়, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা। লোকের কাছে সাধারণ মানুষকে বিজ্ঞান মনস্ক করতে হবে, বিজ্ঞানের চর্চা, বিজ্ঞানের চিন্তায় মানুষকে অগ্রসর হতে সহযোগিতা করতে হবে। কে জগদীশ বসু, কে প্রফুল্লচন্দ্র রায়, কে মেঘনাথ সাহা ইত্যাদি, এইসব কথা মানুষকে বলতে হবে। রামমোহন যে কী করলেন তার সময়কালে, এই সমস্ত করে আমরা বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার কাজ করেছি সিন্স 1967। এরপরে এই করতে করতে আমি বহু কাজের পর 2010-এ আমি স্কুল থেকে প্রধান শিক্ষক হিসেবে অবসর নিই। তা ভাবলাম এবার কী করবো, আবার পেনশন পাবো, অনেক টাকা। তো টাকা যখন আমি পাচ্ছি, তো টাকা খরচের বুদ্ধি তো আমাকে বার করতে হবে। তখন আমাদের নিজস্বই কেনা একটা জমিতে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা এবং বাংলা ভাষায় বিজ্ঞানের পত্রিকা জোগাড় করে তার চর্চা, গবেষণা, সংরক্ষণ, এটা আমি একা এবং আমার স্ত্রী ম্যাডাম রেখা দাঁ, তিনিও ছিলেন একটি বিদ্যালয়ের শিক্ষিকা, আমরা দুজনে এই কাজটাকে একক অভিযাত্রী হিসেবে শুরু করে দিই। ঘর বাড়ি করলাম, দুটো বাড়ি বানিয়েছি, 3 তলা এবং সেই বাড়িতে আমরা 100-র বেশি আলমারি আছে, প্রায় 30-35 হাজার বই, 30-35 হাজার পত্রিকা। তার সঙ্গে আমরা আবার নিজেরা এখন প্রচুর বই ছাপছি, পত্রিকা ছাপছি। আমাদের আলোচনা কক্ষ আছে, সেমিনার রুম, সেখানে আমাদের বিভিন্ন প্রতি মাসেই বিভিন্ন শনি রবিবার সেমিনার, আলোচনা সভা হয়। আমরা নিজেরা এখানে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা সমিতি, বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটি, এখানে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের অনুমোদিত আমাদের এখানে আছে। আমরা তার থেকে এবার এই কদিন আগে জৈব মেলা করলাম, মৌমাছি আমরা ট্রেনিং করি, মধু উৎপাদনে সহযোগিতা করি, বহু ছেলে মেয়ে মধু উৎপাদন করে বিক্রি করে তারা সংসার চালাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। আমরা সম্প্রতি গোবর গ্যাস পর্যন্ত করেছি, যে দেখছি কী করে গোবর গ্যাস থেকে গ্যাস দিয়ে রান্না করা যায় এবং মানুষের কাছে প্রচার করা যায়। গরু ফিরিয়ে আনো, লাঙল ফিরিয়ে আনো, সাস্টেনেবল লাইভলিহুড, এসবও আমাদের আছে। তো যাই হোক, আমরা একক উদ্যোগে এবং উদ্যমে আমরা এই কাজ করে যাচ্ছি। আমাদের এইটা কোনো রকম ফান্ডেড NGO নয়, আমরা সরকারের কাছ থেকে 1 নয়া পয়সা নেই না, সরকারের কাছে কোনো প্রজেক্ট আমরা সাবমিটও করি না, এবং দ্বিতীয়ত আমরা কোনো ফান্ডেড NGO না। তাহলে কী করে চলছে? ধরুন গণিত ভাবনা বলে আমি একটা পত্রিকা মনে করলাম করা উচিত, বাংলা ভাষায় গণিত চর্চাকে জনপ্রিয় করতে হবে। যেহেতু আমি সায়েন্স ক্লাব করি 1970 থেকে, ফলে বহু মানুষ আমার চেনে জানা, তাদের ডাকলাম যারা গণিতের মানুষ, এসে তারা বললেন হ্যাঁ এটা তো খুব করা দরকার, আপনি দীপকবাবু এটাই শুরু করলে আমরা আপনার পাশে আছি। তো সেইভাবে 10 বছর হতে গেল, আমরা গণিত আমরা নিয়মিতভাবে কোয়ার্টারলি
প্রকাশ করে যাচ্ছি ত্রৈমাসিক ভিত্তিতে। আবার আমরা 30টা মতন গণিতের বই ছেপেছি বাংলা ভাষায় গণিতের বই। তো এই সব কাজে বহু উৎসাহী উদ্যমী মানুষ আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। ফলে তাদের সহযোগিতায়, তাদের নানা রকমের পরামর্শে বা আমরা কাজ করতে কোনো অসুবিধা নেই। আবার আমরা বায়োডাইভার্সিটি কনজারভেশন নিউজ লেটার, জীববৈচিত্র্য সুরক্ষা বার্তা, একটা নিউজ লেটার আমরা বার করছি, যে কে কোথায় পরিবেশ ভাবনা নিয়ে কী করছে, সেটার মধ্যে তাদের মধ্যে সমন্বয়, কে কোথায় পাখি বাঁচাচ্ছে, পাখিদের বাসা করার জন্য ভাঁড় বাঁধ বেঁধে দিচ্ছে গাছে, কে কোথায় সাপ ধরে জঙ্গলে ছেড়ে দিয়ে এসছে, সাপ মেরো না প্রচার করছে, প্রজাপতি বাঁচাতে হবে, মৌমাছি বাঁচাতে হবে। আমরা এইসব কিছুকে হাইলাইট করার জন্যে এই পরিবেশের কাজ করছি। তো এর মধ্যে অনেক পরিবেশপ্রেমী মানুষ আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, আমরা এইসবগুলোকে কোঅর্ডিনেট করছি। আবার সেরকম আমি মনে করি বা আমরা মনে করি মুক্ত মন একটা খুব মুক্ত চিন্তা, বৌদ্ধিক একটা উন্মুক্ত পরিবেশ, এবং যাতে স্বাধীনভাবে মানুষ চিন্তা করে সভ্যতাকে এগিয়ে নিতে পারে। আমাদের বাঙালি নবজাগরণের পরে আমরা আবার একটা অন্ধকারের দিকে কিছুটা, আমাদের নবজাগরণটা একটু স্তীমিত। তো সেখানে আজকে আমরা বলছি নলেজ এক্সপ্লোশন, আমরা বলছি ইনফরমেশন রেভলিউশন। সুতরাং আমাদের নিজেদের লেখাপড়া, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের লেখাপড়ার চর্চা বাড়াতে হবে, এবং সেই সমস্ত বিষয়েও আমরা আমাদের সাধ্যের মধ্যে, সীমিত সামর্থ্যের মধ্যেও আমরা আশাবাদীভাবে মুক্ত মন, মুক্ত চিন্তা, মানুষকে বিজ্ঞান মানুষকে ভাবনায় উৎসাহিত করতে কাজ করছি। ঠিক সেরকমভাবে আমরা পরিবেশ ভাবনা নিয়ে কাজ করছি। আবার এই সমস্ত অন্যান্য আঞ্চলিক ইতিহাস নিয়ে আমাদের 30টা বই আছে। আঞ্চলিক ইতিহাস চর্চা আমরা খুব বড় মাপের ঐতিহাসিক বই, কিন্তু যেখানে থাকি সেখানকার নদ নদী, সেখানকার গাছপালা, সেখানকার মন্দির মসজিদ, সেখানকার জনপদ, নদী নালা খাল বিল, এই যে যমুনা নদী আজ মৃত্যুপথ যাচ্ছে, আমরা সেটাকে কী করে মানুষের মধ্যে সচেতনতায় আনা যায়। এখানে কঙ্কনা বামল বলে একটা বিরাট জলাশয় আছে, সেটাকে আরও কী করে উন্নতভাবে সংরক্ষণ করা যায়, আমাদের সেসব ভাবনা চিন্তাও আছে। তো এইভাবে দেখতে গেলে আমরা আমাদের প্রতিদিনের জীবনযাত্রায় আমরা অনেক নতুন ভাবনা, নতুন চিন্তা, নতুন উদ্যম গড়ে আনতে পারি। এবং মানুষকে বলতে হবে যে সবসময় ইতিবাচক ভাবনা চিন্তা চাই।